হ্যালো এভরিওয়ান, আমরা ধারাবাহিক আমাদের নিউজ পেপার অ্যানালাইসিসের আরেকটা এপিসোড আজকে অ্যানালাইসিস করব। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের খুব গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়াল। এটাকে আজকে আমরা ওয়ার্ড অ্যান্ড লাইন বা লাইন সব কিছু যেভাবে বিশ্লেষণ করতাম সেভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে প্রপার ইমপ্লিমেন্টেশন অফ বাজেট ইজ কি, যে ইমপ্লিমেন্টেশন যেটা বাস্তবায়ন, সঠিকভাবে বাস্তবায়ন অফ দ্য বাজেটের সঠিক বাস্তবায়ন ইজ কি, মানে এটাই হচ্ছে তো সফলতার মূল চাবিকাঠি। এখানে যদি সেন্টেন্সটার মধ্যে যদি দেখি, ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব বা এটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। ইজ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব, এবং এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে না, এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। এখানে প্রথমে চিন্তা হবে একটা ভার্ব কখন প্রিন্সিপাল ভার্ব, যখন ওইটার পর অন্য কোনো ভার্ব থাকবে না। তাহলে প্রপার ইমপ্লিমেন্টেশন বাজেট হচ্ছে যে সাবজেক্ট, ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ আছে ততটুকু অংশ আমাকে সাবজেক্ট ধরতে হবে খুব ইজিলি। তাহলে একটা সচরাচর একটা সেন্টেন্স থেকে সাবজেক্ট খুঁজে বের করতে, সাবজেক্ট কি একটা ফ্রেজ নাকি একটা ক্লজ নাকি একটা ওয়ার্ডস, সেটা ডিপেন্ড করবে ফাইনাইট ভার্বের উপরে। তাহলে আগে আমি ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করেছি। এখন দেখা যাচ্ছে সাবজেক্টের মধ্যে এখানে একাধিক ওয়ার্ডকে বলা হয় ফ্রেজ, শব্দগুচ্ছকে বলা হয় ফ্রেজ। এবং ফ্রেজের মধ্যে যখন কোনো ফাইনাইট ভার্ব থাকবে না ভিতরে, এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব নয়, তখন এটাকে বলবো আমরা ফ্রেজ। এবং সাবজেক্ট যখন ফ্রেজ হয় তখন এটাকে বলা হবে নাউন ফ্রেজ। তাহলে প্রপার ইমপ্লিমেন্টেশন অফ দ্য বাজেট, এটার আরেকটা যদি আমরা স্ট্রাকচার দিই, প্রপার এখানে অ্যাডজেক্টিভ, ইমপ্লিমেন্টেশন এটার ভার্ব হচ্ছে যে ইমপ্লিমেন্ট। তাহলে ভার্ব থেকে নাউন হয়েছে, কেন নাউন হয়েছে? অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ পরে অবশ্যই নাউন দিতে হবে অ্যাডজেক্টিভের পরে, এরপরে প্রেপোজিশন, তারপর আবার একটা নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ আর্টিকেল সর্বদা অ্যাডজেক্টিভ, আর্টিকেল একটা ডিটারমিনার, তাহলে এটা একটা ডিটারমিনার, এবং বাজেট হচ্ছে একটা নাউন। তাহলে বুঝে নিতে হবে অপের আগেও নাউন বা নাউন ফ্রেজ, অপের পরেও নাউন ফ্রেজ, ফুলটা মিলে আবার একটা নাউন ফ্রেজের স্ট্রাকচার হতে পারে। নাউন ফ্রেজের সচরাচর মেইন স্ট্রাকচারটা কি? নাউন ফ্রেজের মেইন স্ট্রাকচার হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, বা অনেকগুলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, অথবা নাউন অফ নাউন হতে পারে, অথবা নাউন ফ্রেজ অফ, অথবা নাউন ফ্রেজ হতে পারে। এই যে দেখো, নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ থাকলে যেমন নাউন ফ্রেজ হচ্ছে, আবার অপের আগে পরে নাউন দিয়ে নাউন ফ্রেজ হচ্ছে। অ্যাকচুয়ালি তারপরেও কিন্তু এখানে ফ্রেজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এগুলো স্ট্রাকচারগুলো হচ্ছে যে মুখ্য বিষয় না, প্রাইমারি বিষয় না। প্রাইমারি বিষয় হচ্ছে যে ফ্রেজ আইডেন্টিফিকেশনের করতে কোথায় আছে, এটা কিসের আগে আছে, অবস্থানটাই হচ্ছে যে সবচেয়ে ম্যান্ডেটরি বিষয়। আচ্ছা, ইজ কি, কি হচ্ছে যে সফলতার মূল চাবিকাঠি। এখানে কিটাকে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে যেটা সাকসেস সিনোনিম হিসাবে এটাকে আমরা বলতে পারি ফিট, সফলতা। অ্যাকচুয়ালি কিটাকে বোঝানো হচ্ছে, এভাবে ইন্ডিকেশন করা হচ্ছে। এখানে এটা একটা ম্যাটাফরিক্যাল মিনিং। অ্যাকচুয়াল কির সাথে, সাবির সাথে কিন্তু এটা যে বাজেটের সফলতাকে কম্পেয়ার করা হচ্ছে। যদি ফিগার অফ স্পিচের দিকে বিবেচনা করি, এটা হচ্ছে যে একটা ম্যাটাফোর। আর এখানে ইস্টার এই অংশটার পরিচয়টা হচ্ছে যে কি, এটা কি বাজেটের সঠিক বাস্তবায়নের চাবিকাঠি। তাহলে এটাকে পরিচয় করে দিচ্ছে কি সাবজেক্টের ইনফরমেশন। আবার বলতে পারি কি এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কিপ দ্য বাজেট ইন লাইন, আমরা জানি লাইন মানে হচ্ছে যে সারিবদ্ধভাবে হওয়া, আর এখানে লাইন মানে হচ্ছে যে কোনো একটা কাজ সঠিকভাবে করাকে বোঝায়, যে প্রপারকে বোঝানো হচ্ছে। ইন লাইন এটা একটা ইডিয়মিক এক্সপ্রেশন প্রকাশ করেছে। ইন লাইন যে সঠিকভাবে কোনো কাজ করা, অর্থাৎ বাজেটকে সঠিকভাবে করা, এমনভাবে সম্পূর্ণ করতে হবে উইথ গ্রাউন্ড রিয়ালিটিস, এটা একটা ফ্রেজ। নাউন, গ্রাউন্ড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। গ্রাউন্ড রিয়ালিটিস মানে যেটা একদম বাস্তবসম্মত, বাস্তবতা, যেটা একদম সত্যিকার অর্থেই 100% বাস্তব, সেটাকে বলা হয় গ্রাউন্ড রিয়ালিটিস। তাহলে বাজেটকে সঠিকভাবে বাস্তবতার সাথেই এটা রাখতে হবে।
আমাদেরকে এটা অনুসরণ করতে হবে, এভাবে বোঝানো হচ্ছে। পক্ষান্তরে এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে ভার্ব দিয়ে, সরাসরি ভার্ব দিয়ে শুরু হলে যেমন এটা রাখতে হবে, এটা একটা বোঝানো হচ্ছে, এটাকে আমরা বলতে পারি এটা একটা অ্যাডভাইস। এবং এই সেন্টেন্সটা হচ্ছে যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হলে সাবজেক্ট যদি এখানে সরাসরি না থাকে বুঝে নিতে হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং আরেকটা বিষয়, মজার বিষয়, ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে লিখতে হবে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স কখনো কোনো অক্সিলিয়ারি ভার্ব সরাসরি থাকবে না, এটা মাথায় রাখতে হবে। থাকলেও অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডোন্ট দিয়ে শুরু হয়, টু ডু ভার্বটা কিন্তু হতে পারে শুধু, অন্য কিছু কখনো হয় না। এম ইজ আর, ওয়াজ আর, শ্যাল শুড, উইল উড, হ্যাভ হ্যাজ হ্যাড, আর হ্যাভ হবে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কিন্তু হবে না, তখন এটা মেইন ভার্ব হিসেবে হবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সরাসরি কোনো অক্সিলিয়ারি ভার্ব সরাসরি হয় না। আচ্ছা, শিক্ষার্থী আমরা এভাবেই পূর্ববর্তী অংশটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, প্রত্যেকটা বিষয় বিশ্লেষণ করব আমি। এরপরে বলা হচ্ছে এটা টাইম, মানে একেবারে একসাথে, এই যে এটা যখন আবার আমি যে বলবো অন বা ইন টাইম, তখন এটা হয়ে যায় অর্থটাকে নির্দিষ্ট সময়ে। যখন এরকম বলবো অ্যাট টাইমস, ফ্লুরালে লিখবো, তখন মাঝে মাঝে। আবার বাই টাইম মানে হচ্ছে যে কোনো একটা সময়ের মধ্যে কাজ করতে বাধ্য করা, সেটাই মানে বাই টাইম। আবার যদি বলি অনেকগুলা মানে প্রেপোজিশনাল ফ্রেজ, ইন নো টাইম, ইন নো টাইম মানে হচ্ছে খুব শীঘ্রই, এভাবে বোঝানো হচ্ছে। when the country's economy is really under, খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ। really under মানে হচ্ছে যে কোন একদম এক্সস্টেড, যেটা বিপর্যস্ত, খুব বড় ধরনের একটা চাপের মধ্যে আসে, যেটাকে এখানে অ্যাকচুয়ালি এটা সিনোনিম হিসেবে আমরা প্রেশার বলতে পারি, প্রেশারে আছে। যখন দেশের অর্থনীতি প্রেশারের মধ্যে আছে, এই যে আমরা আবার একটা ভার্ব পেয়েছি, ভার্ব পাওয়া মানে হচ্ছে একটা ক্লজ। তাহলে এই যে দ্য কান্ট্রিজ ইকোনমি, এটা হচ্ছে দ্য সাবজেক্ট, এই কান্ট্রিজ এখানে হচ্ছে দেশ থেকে দেশের। তাহলে দেখো এই পথের পরে র যুক্ত আছে, র যেহেতু যুক্ত আছে নাউনের পরে, সেটাকে বলা হয় পসেসিভ কেস। এবং এই পসেসিভ কেসটা অ্যাডজেক্টিভের কাজ করবে সর্বদা, কারণ পসেসিভ কেসের পরে একটা নাউন থাকবে। ইকোনমি এখানে নাউন। এখন সাবজেক্ট ভার্ব যদি পেয়ে যায়, এক্সট্রা যদি কোনো অংশ, এই যে এর আগে অবশ্যই বুঝে নিতে হবে যে সেটা হচ্ছে যে একটা কনজাংশন, ওয়েন এটা কনজাংশন এবং এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ দ্য রিয়েলি আন্ডার, এটা হচ্ছে যে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, প্রেশার, যে প্রেশারের মধ্যে আছে, ডিউ টু, ডিউ টু মানে হচ্ছে যে কারণে, যেটাকে আমরা বলতে পারি বিকজ অফ, কারণে বুঝাইতে পারি। মাল্টিপল ডোমেস্টিক অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরস, এই যে ডোমেস্টিক অভ্যন্তরীণ অ্যান্ড এক্সটার্নাল বাহ্যিক বিষয়, সব সময় মনে রাখতে হবে মাল্টিপল, মেনি, ফিউ, ভেরিয়াস, ডিফারেন্ট, এগুলোর পরে সর্বদা নাউনটা ফ্লুরাল হবে, নাউনটা ফ্লুরাল হবে। এটাও একটা ডিটারমিনার। এই যে দেখো মাল্টিপলের পরে এবং এক্সটার্নালের পরে এটা হচ্ছে যে ফ্যাক্টরসটা হচ্ছে যে ফ্লুরাল হয়েছে। তাহলে যখন দেশের অর্থনীতি চাপের মধ্যে একদম খুব খারাপ অবস্থায় আছে, টানটানত্ব জনায় আছে, এভাবে যদি বলি, সেটা কয়েকটা কারণে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক কিছু বিষয়ের কারণে, যেমন ইনক্লুডিং। তাহলে এই যে আগের কথাটাকে ইনক্লুড করা হচ্ছে, এবং ইনক্লুড যদিও আমরা জানি ইনক্লুড শব্দটা হচ্ছে দ্য ভার্ব, অন্তর্ভুক্ত করা, কিন্তু এখানে ইনক্লুড শব্দ, ইনক্লুডিং হচ্ছে দ্য প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন। এবং এটা যেহেতু প্রেপোজিশন, পরবর্তীতে অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ হবে। কি কারণেও ইনক্লুডিং এখানে এক্সাম্পল অর্থে ইউজ করা হচ্ছে। ইয়ার্স অফ গভর্নেন্স ফেইলিওর, ফেইল থেকে ফেইলিওর, এই যে বছরের পর বছর মানে শাসনতন্ত্রের ব্যর্থতা, করাপশন, দুর্নীতি, এই যে দেখতে হবে যে কমা দিয়ে যখন প্রথমটা যখন নাউন হয়েছে, প্রত্যেকটা নাউন দিয়ে বা নাউন ফ্রেজ দিয়ে হবে। এটা একটা প্যারালাল স্ট্রাকচার। করাপশন, দুর্নীতি, ওয়ার্ডস অ্যান্ড কনফ্লিক্ট, যুদ্ধ এবং দ্বন্দ্ব, এই যে ওয়ার্ডস অ্যান্ড কনফ্লিক্ট, এটা এক্সটার্নাল ফ্যাক্টরস, ইরান বিষয়কে এখানে ইন্ডিকেট করেছে। অ্যান্ড জিও পলিটিক্যাল টেনশনস, জিও পলিটিক্স থেকে জিও পলিটিক্যাল, নাউন থেকে অ্যাডজেক্টিভ, টেনশন,
ভূরাজনৈতিক উত্তেজনা অ্যান্ড এক্সপ্যানশনারি বাজেট, এই সব কিছু মিলে কারণগুলো হচ্ছে এতটুক পর্যন্ত। এই যে এতটুক পর্যন্ত হয়েন থেকে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ আছে, আরেকটা অবশ্যই যদি আরেকটা মাত্র ক্লজ থাকে সেটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ এখন আমরা পড়তেছি অ্যান এক্সপ্যানশনারি বাজেট সিমস আর রিস্কি ব্যান্ড শিওর। এখানে যেটা বলা হচ্ছে রিস্কি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এখানে ভ্যানশিওর এটার অর্থ হচ্ছে ভেঞ্চার, সাহসী কোনো উদ্যোগকে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে একটা এক্সপ্যানশন থেকে, আমরা শব্দটা এভাবে বিশ্লেষণ করি, এক্সপান্ড অর্থ হচ্ছে প্রসারণ করা, বিস্তৃত করা। এটা ভার্ব, শব্দের পরে যদি ডি থাকে সংযুক্ত করে নাউন, তাহলে এক্সপানশন, এক্সপানশন হচ্ছে নাউন, আবার এ আর ওয়া যুক্ত করে হয়েছে, তাহলে আবার এটা অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে। কেন অ্যাডজেক্টিভ? বাজেট নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। অ্যান এক্সপ্যানশনারি বাজেট, যে একটা বিস্তৃতি বাজেট, মনে হয় এটা একটা ঝুঁকিপূর্ণ বলা যেতে পারে, এবং এটা একটা সাহসী ঝুঁকিপূর্ণ উদ্যোগ এরকম সরকারের। কথাটা এভাবে বলা হচ্ছে, আগের কথাটাকে সব কিছু বিবেচনা করি। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এবং এখানে সিম হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, অ্যান্ড এক্সপ্যানশনের বাজেট হচ্ছে এখানে সাবজেক্ট। কি মনে হয়? আর রিস্কি ব্যান্ড শিওর অবজেক্ট। তাহলে অবজেক্ট যেহেতু হচ্ছে, এটাও একটা নাউন ফ্রেজ, সাবজেক্ট অবজেক্ট সর্বদা নাউন ফ্রেজ হতে পারে। এবং ফুল সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ। এবং হয়েনের পরে যেটা শুরু হয়েছে, এটা হয়েন কখন এটা সহজ উদ্যোগ মনে হয়, এই যে কথাটাকে ইন্ডিকেশন করেছে হয়েন, এটা আবার সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা হচ্ছে যে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে যদি দেখি ইয়েট, তবু, বাক্যের শুরুতে কমা ইউজ করে একদম স্বাধীনভাবে ইউজ করা হলে কোনো একটি শব্দ, সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং মিনিস্টার, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রেজেন্টেড ভার্বেট, উনি উপস্থাপন করেছে, যেটাকে আমরা বলতে পারি শো, এটাকে বলতে পারি আমরা রিপ্রেজেন্ট দ্য লার্জেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, লার্জ দেখে লার্জেস্ট অ্যানুয়াল বাজেট। এই যে আবার এটা, তাহলে এই ভার্বটার পরে কি উপস্থাপন করেছে? সবচেয়ে বড় অ্যানুয়াল বাজেট। এটার সুপারলেটিভ ডিগ্রি কেন ইউজ করেছে? ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। তাহলে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যেটা সবচেয়ে বড় বাজেট, এই জন্য এটাকে লার্জেস্ট বলা হচ্ছে। তাহলে এই যে বাজেটটা, এই যে অ্যানুয়ালটা, আমি যদি বলি ইয়ারের অ্যাডজেক্টিভ হচ্ছে যে অ্যানুয়াল, কি প্রেজেন্ট করছে? লার্জেস্ট অ্যানুয়াল বাজেট। তাহলে প্রেজেন্টের পর অবজেক্ট আছে, এই প্রেজেন্টটাকে বলতে হবে যেবার পরে অবজেক্ট থাকে সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এবং এরকম ভার্বের পর অবজেক্ট থাকলে সেটাকে প্যাসিভ করা যাবে। ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয়, ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না। ইন দ্য কান্ট্রিজ হিস্টোরি, দেশের ইতিহাসে কোথায় দ্বারা, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যামাউন্টিং নন ফাইনাইট ভার্ব, একটা সিম্পল সেন্টেন্সে বা একটা ক্লাউজে যদি একটা ফাইনাইট ভার্ব হয়ে যায়, সেকেন্ড ভার্বটা নন ফাইনাইট ভার্ব, কারণ ফাইনাইট ভার্ব শুধুমাত্র একটাই হবে। এবং একাধিক ভার্ব থাকলে এর জন্য একটা পরবর্তী ভার্বগুলো কিন্তু ভার্ব প্লাস আইএনজি হয়, নন ফাইনাইট ভার্ব হিসাবে হয়। যেটার হিসাব করা হচ্ছে টু মানে এখানে পর্যন্ত। টুর অনেকগুলো অর্থ আছে, কোনো একটা স্থানের দিকে যাওয়া বোঝাতে টু হয়, ইনফিনিটিভের আগে ভার্বের বেস ফ্রম হয়, আবার পর্যন্ত বোঝাতেও টু হয়। সেটা হচ্ছে যে এরকম ফ্রম টু, থেকে পর্যন্ত। তবে এখানে পর্যন্ত বোঝাচ্ছে, যেটা প্রায় 9,38,000 crore এই বাজেটের পরিমাণটা বলেছে। দিস অ্যাম্বিশিয়াস বাজেট, অ্যাম্বিশনের সিনোনিম যদি আমরা জি, অ্যাম্বিশন, এইম, ডিজায়ার, অ্যাম্বিশনের সিনোনিম। এই যে এগুলোকে বলা হয় অ্যাম্বিশনের সিনোনিম, যে লক্ষ্য, আকাঙ্ক্ষামূলক। এই অ্যাম্বিশনের অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাম্বিশাস, অ্যাম্বিশন থেকে অ্যাম্বিশাস। বাজেট নাউনের আগে অ্যাডজেক্টিভ। আমাকে যখন এই যে রিডিংটা যখন পড়তে যাবো, আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাক্যটা কোন স্ট্রাকচারে করা হয়েছে, ফ্রেজ ক্লজের বিন্যাস, এরপরে হচ্ছে যে শব্দের
অ্যানালাইসিস করা, শব্দগুলোকে আমরা যদি নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, ভার্ব থেকে নাউন, এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যেটা যদি খুব ভালো করে বুঝতে পারি কেন করা হচ্ছে সেটাও যদি বুঝতে পারি, যেমন এটা নাউন থেকে এখানে অ্যাডজেক্টিভ করা হয়েছে, কারণ অ্যাম্বিশন বাজেট হবে না, আমাকে দেখতে হবে আমি অ্যাম্বিশন শব্দটা কোথায় ইউজ করতেছি, নাউনের আগে, তাহলে আমি নাউনের আগে নাউন ইউজ করবো না, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তাই অ্যাম্বিশনের অ্যাডজেক্টিভ ফ্রম অ্যাম্বিশাস করতে হচ্ছে। এই বিষয়গুলো মাথায় রাখলে করলে রিডিং, এটাকে বলা হয় রিডিং। এভাবে রিডিং করলে তাহলে এখান থেকে আমরা একসাথে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং থেকে ফোকাস রাইটিংয়ে কিন্তু কী করতে পারবো, যেটা আমরা ফোকাস করতে পারবো, আস্তে আস্তে অ্যাডভান্স করতে পারবো। এবং এইভাবে করলে কিন্তু গ্রামারের অনেকগুলো বিষয় এবং ট্রান্সলেশনের আরও অনেকগুলা, লিটারাল মিনিং কোনটা, মেটাফরিক্যাল মিনিং কোনটা, এটা কিন্তু উঠে আসতেছে। একসাথে নিউজ পেপার অ্যানালাইসিসের মাধ্যমে অনেক কিছু শেখা হয় এইভাবে। তাহলে এই উচ্চাকাঙ্ক্ষী বাজেট হ্যাজ এ 10 ব্রড অ্যান্ড লাউডেবল ভিশনস মানে যেটা লক্ষ্য, যেটা আবার এটা সিনোনিম হিসেবে এইম, ডিজায়ার, প্ল্যান, অ্যাম্বিশন, এটাও হতে পারে, অনেকগুলো সিনোনিম। ব্রড মানে বিস্তৃতি এবং লাউডেবল মানে হচ্ছে যেটা প্রশংসাযোগ্য, অ্যাপ্রিসিয়েবল, অনেকগুলো ভীষণ আছে। যেমন আবার একটা, যেমন কি বুস্ট ইন প্রাইভেট ইনভেস্টমেন্ট, কমা যেহেতু আছে তাহলে আগেরটা অনুসরণ করতে হবে, ভার্ব প্লাস আইএনজি, পরবর্তীতে নাউন বা নাউন ফ্রেজ, তাহলে এইভাবে প্রত্যেকটা স্ট্রাকচার হবে, প্যারালাল স্ট্রাকচার, এটা মাথায় রাখতে হবে। তাহলে এজেন্ট থেকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা লেখার রুলস, আমরা যখন কমা দিয়ে যখন একাধিক ফ্রেজকে, একাধিক ওয়ার্ডকে যুক্ত করব, প্রথম অংশটা কী হয় দেখব, সেটা যে স্ট্রাকচারে থাকে বাকিগুলো প্রত্যেকটা সেম স্ট্রাকচারে, ভার্ব প্লাস আইএনজি, প্রত্যেকটা ভার্ব প্লাস আইএনজি, তারপরে নাউন বা নাউন ফ্রেজ। যেমন এটা একটা জেরান্ডিয়াল ফ্রেজ বা এটা একটা নাউন ফ্রেজ, তাহলে ক্রিয়েটিং জব আছে, ড্রাইভিং ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, এরপরে নাউন বা নাউন ফ্রেজ আছে, এনশিওরিং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ভার্ব প্লাস আইএনজি, এরপরে নাউন ফ্রেজ। এই প্যারালাল স্ট্রাকচারে ট্রান্সলেশন করতে গেলে, লিখতে গেলে বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে, শুধু লিখলে হবে না। বিশেষ করে প্যারালাল স্ট্রাকচারটা হচ্ছে যে ফোকাস রাইটিং এবং অ্যাডভান্স রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। তাহলে কি বুস্টিং মানে হচ্ছে যে যেটা ফরওয়ার্ড করা, অ্যাডভান্স করা, এগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি ইনভেস্টমেন্টকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া, ক্রিয়েটিং জব সৃষ্টি করা, ড্রাইভিং ইকোনমিক গ্রোথ। এই যে ড্রাইভিং মানে এখানে চালানো না, এটাও একটা ম্যাটাফর। ড্রাইভিং মানে হচ্ছে যে ইকোনমিক প্রবৃদ্ধিটাকে, যেটা একদম কন্টিনিউইং করা, যেটা অ্যাডভান্সিং করা, প্রসপারিং করা, ডেভেলপিং করা, এইভাবে বোঝানো হচ্ছে এটা। এখানে কিন্তু যদি বলে আমি গাড়ি চালানো, এইভাবে কিন্তু হবে না, এটা একটা ম্যাটাফরিক্যাল মিনিং। এনশিওরিং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক যে স্থায়িত্ব, স্টেবল থেকে স্টেবিলিটি, অ্যাডজেক্টিভ থেকে নাউন, সেটা নিশ্চিত করা, যেমন শিওর অ্যাডজেক্টিভ, এনশিওর হচ্ছে যে ভার্ব, তাহলে প্যারালাল স্ট্রাকচার অনুসারে যে নাইন যুক্ত করলাম। অ্যান্ড প্রমোটিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, প্রমোটিং, যেটা প্রমোট মানে কী করা, এগিয়ে নিয়ে যাওয়া, সেটা বুস্টিং, প্রমোটিং, ড্রাইভিং, এগুলো প্রায় সেম অর্থ। অন্তর্বর্তীমূলক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া বিষয়গুলো, এটা একটা প্যারালাল স্ট্রাকচার। বিশাল একটা অংশ হলো এখানে একটা মাত্র কিন্তু ফাইনাইট ভার্ব হ্যাজ, যেটা টু হ্যাভ ভার্ব না, মেইন ভার্ব হিসাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট হচ্ছে যে দিস অ্যাম্বিশিয়াস বাজেট, এবং এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই অবজেক্ট হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে। এখন ইনক্লুডিং প্রেপোজিশন, এখান থেকে ইনক্লুডিং সহ করলে এটা প্রেপোজিশনাল ফ্রেজ এতটুকু পর্যন্ত, আবার ইনক্লুডিং বাদ দিলে প্রেপোজিশনের পরে এটা বিদায়, এটা জেরান্ডিয়াল বেস বা নাউন ফ্রেজ বলতে পারি। একটা সিম্পল সেন্টেন্স, বিশাল একটা সেন্টেন্সের মধ্যে। তাহলে দেখেন এই সেন্টেন্সটাকে আমি প্রত্যেকটা ভার্বকে একটা ক্লোজ করে তাহলে আবার কম্পাউন্ড করতে পারি বা কমপ্লেক্স করতে পারি। কীভাবে তাহলে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা হচ্ছে সেটাও কিন্তু দেখেন, তখনও কিন্তু প্যারালাল স্ট্রাকচার। আবার সবগুলোকে আমি প্রত্যেকটা নাউন ফ্রেজে রূপান্তর করি ক্লজ থেকেই, যেমন এটা প্রত্যেকটাকে ফাইনাইট ভার্ব করা যাবে, ক্রিয়েটিং, ড্রাইভিং, এনশিওরিং। কীভাবে তাহলে ফাইনাইট ভার্ব রূপান্তর করতে হবে, এনশিওর করতে হবে, ক্রিয়েট করতে হবে, তখন আবার প্রত্যেকটা কিন্তু মেইন ক্লজ হচ্ছে, গ্রহণযোগ্য কনজাংশন আনতে হবে, তখন আবার কমপ্লেক্স আর কম্পাউন্ড হচ্ছে। এখন এটা সিম্পল আছে বিশাল অংশ। এই যে এভাবে বিন্যাসটা যদি বুঝতে পারি, সিম্পল থেকে কমপ্লেক্স থেকে সিম্পল, ইন্টারচেঞ্জ, অনেকগুলো সেন্টেন্স মিলে কীভাবে একসাথে কম্বাইন করতে হয়, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এভাবেই হচ্ছে, এগুলোই হচ্ছে দ্য মেইন স্কিল। এরপরে বাট হাউ দিস গার্লস, কিন্তু ভার্ব কিন্তু এখানে কিন্তু অ্যাডভার্ব, ভার্ব যখন দুইটা ক্লজকে যুক্ত করবে তখন কনজাংশন, ভার্ব যখন বাক্যের প্রথমে স্বাধীনভাবে ইউজ করবে তখন এটা কিন্তু অ্যাডভার্ব। হাউ দিস গার্লস, এই গোলগুলা এখানে কিন্তু হাউ কিন্তু কনজাংশন, খেয়াল করেন দুইটা ক্লজ কীভাবে বের করতেছি। দিস গোল উইল বি ফাউন্ডেড,
এই লক্ষ্যগুলা, এই এমগুলা, এই ডিজায়ারগুলা, তাহলে গোল মানে ভিশনস, গোল মানে হচ্ছে যে ডিজায়ার, গোল মানে হচ্ছে যে অ্যাম্বিশন, গোল মানে হচ্ছে যে এম, অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো ওয়ার্ড বলা যাবে। আর আরেকটা বিষয়, সিনোনিম অ্যান্ড অ্যান্টনিম, রিডিং করার সময় এভাবে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো সিনোনিম অ্যান্টনিম বের করার চেষ্টা করতে হবে। তাহলে একটা ওয়ার্ড মানে অনেকগুলো ওয়ার্ড গেতে যাওয়া। এটা প্যাসিভ সেন্টেন্স। এই লক্ষ্যটা কীভাবে বাস্তবায়ন করা হবে, কীভাবে এস্টাবলিশ করা হবে, ফাউন্ডেড মানে এখানে এস্টাবলিশ করা, রিমেইনস আনক্লিয়ার আরেকটা ক্লজ, সেটা এখন আমাদের কাছে অস্পষ্ট। রিমেইন হচ্ছে দ্য লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ, তাহলে এটা একটা ভার্ব। টু উইল, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব মানে দুইটা ক্লজ মানে একটা কনজাংশন। হাউ, এখানে কনজাংশন আছে। দিস গোলস উইল বি ফাউন্ডেড, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে। অপরটা কি, অপরটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। আবার প্রশ্ন করলে এই অংশটা কোন ক্লজ, এখানে যদি আবার এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যদি অন্যভাবে বিশ্লেষণ করে রিমেইন যদি ফাইনাইট ভার্ব হয়, ফুল এটাকে আবার সাবজেক্ট ধরতে পারি। হাউ দ্বারা প্রশ্ন করলে আমি অ্যাডভার্ব বলেছি, কিন্তু এখানে আবার এটা অ্যাডভার্ব হচ্ছে না, ওই যে জন্য স্ট্রাকচারটা ফ্যাক্ট না, কি দিয়ে শুরু হবে, এটা কিন্তু ফাইনাইট ভার্ব হলে এটার আগে সাবজেক্ট হয় বিদায় ফুলটা কিন্তু আবার এখানে সাবজেক্ট, এটা একটা আবার নাউন ক্লজ। তাহলে বুঝতেই পেরেছেন সাবজেক্ট শুধু একটা ওয়ার্ড হয় না, ফ্রেজও হয়। একটা সাবজেক্ট যখন একটা ক্লজ হয় তখন সেটাকে নাউন ক্লজ বলা হয়। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজের, সরি, এটা সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এটা হচ্ছে একটা নাউন ক্লজ, এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এভাবেই যদি বিশ্লেষণ করতে চান, এভাবেই যদি প্রস্তুতি নিতে চান, একটা অ্যানালাইসিসের মাধ্যমে গ্রামার, ভোকাবুলারি, ওয়ার্ড অ্যানালাইসিস, ট্রান্সলেশন, ফোকাস রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং আমার কোর্সে ভর্তি হয়ে যান। আমার যে নাম্বার দেওয়া আছে আমার কোর্সে কিন্তু এনরোল করতে পারেন, ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে। আমার একটা কোর্স চলমান আছে, আর একটা বেস কিন্তু সেম নিউজ পেপার অ্যানালাইসিসের উপর আমি শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।